গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প মাঝি, রচনা প্রফুল্ল রায়। দুপাশে ঘন সবুজ জলঘাস, তার মাঝখান দিয়ে মেঘমতী রাজকন্যার স্মৃতির মতো রিজু রেখায় রয়না বিবির খালটা সামনের ফুলেশ্বরীতে গিয়ে আত্মসমর্পণ করেছে। সেই খালটা যেখানে নারকেল আর সুপারি গাছের মর্মরিত কুঞ্জে আশ্বিনের প্রসন্ন সকাল ঝলমলিয়ে ওঠে, ঠিক সেইখানেই আবঝা ভোরে এক মাল্লায় কেরায়া নৌকাটা এনে ভিড়িয়েছিল ফজল। তার অস্থির দৃষ্টিটা একবার পাড়ের করমচা ঝোপের আড়াল দিয়ে সুপারি বনের মধ্যে দিয়ে সামনের কাঁচা বাঁশের চৌচালা ঘরখানার চারপাশ দিয়ে এক নিমিষে চক্রাকারে ঘুরে এসেছিল। কিন্তু না, সালিমা হয়তো ভুলেই গেছে কাল সন্ধ্যার প্রতিশ্রুতির কথা। অনেকক্ষণ অপেক্ষা করেছিল ফজল, তারপরে কাঁঠাল কাঠের বৈঠাখানা হাতে তুলে নিয়েছিল। তাড়াতাড়ি সিরাজদিগার হাটে যেতে না পারলে অন্য মাঝিরা সব সওয়ারি ভাগবাটোয়ারা করে নেবে। নৌকাটা ছেড়েই দিত ফজল। সেই সময় রয়না বিবির খালের একটা উচ্ছল ঢেউ কলশব্দে এসে ভেঙে পড়েছিল কানের উপর। একটা দীঘল নারকেল গাছের পাশ থেকে জলতরঙ্গের বাজনার মতো খিলখিল করে হেসে উঠেছিল সালিমা। ফজল তাকায়নি, পিঠ ফিরিয়ে বসেছিল। সালিমার এত দেরি হওয়ার জন্য তার মুখে অভিমানের মেঘ ঘন হয়ে নেমে এসেছিল। এদিকে একেবারে নৌকার গোলয়ের কাছে এসে পড়েছে সালিমা। তার চোখের নীলাভ মণি দুটিতে সকালের প্রথম আলো টলমল করে উঠেছিল। নিটোল নরম সজীব ভূমিচাপার মতো সুদেহিনী সালিমা, কিন্তু জিভের ডগায় কৌতুকের তীক্ষ্ণ ঝাঁঝ তার। ইস, গোসা হলি নাকি আবার? রঙ্গ দীক্ষা শরীর আমার জইলা যায় মরিচেল্লা খান। ফজল নির্বাক। সালিমা আবার বলেছিল, কি হইল? মুখ ফিরা। ফজল মুখ ফেরায়নি, আগের মতোই নিশ্চুপ বসেছিল। এবার গাঢ় স্বরে সালিমা বলেছিল, আমার মুখ ঘুরাইয়া ঘুরাইয়া বৈশা থাকলে আমার কিন্তু ভালো লাগে না। হুদাহুদি গোসা হইলেই হয় নাকি? বাজানো চৌখে ধুলা দেয়া তোর কাছে আইতে হয়। হিসে কত কষ্ট তুই তো জানোস। দিন রাইত আমাদের চৌকে চৌকে রাখে। ঘুম থেকে উঠা এতক্ষণ উঠানে বইয়া তামুক খাইতে আসিল বাজানে। একটু আগে জমিনে গেছে, সেই ফাঁকে তোর কাছে আইছি। এবার মুখ ফিরিয়েছিল ফজল। সালিমা দেরি হওয়ার যুক্তিসঙ্গত একটা কৈফিয়ত পেয়ে তার কাঁচা আনাজের মতো মুখখানা থেকে অভিমানের মেঘ উড়ে গিয়েছিল। সে বলেছিল, বাজানের লগে আর বেশি দিন লুকাচুরি খেলতে হইব না। 2-4 দিনের ভিতরেই হগল ব্যবস্থা কইরা ফেলাইতে আসি। 6 কুড়ি 10 টাকা হইছে, আর 10টা টাকা হইলেই 7 কুড়ি পুরাইয়া যাইব। আইজের দিন কেরায় বাইলেই 10টা টাকা পাইয়া যামু। হিন্দুরা দেশ ভিটামাটি সাইরা যাইতে আছে, কেরায়া পাইয়া যামুই। এরপর 7 কুড়ি টাকা তোর বাজানের হাতে দিয়া আমার ঘরে নিয়ে আউন তরে। আইসা অন আমি যাই। সালিমা বলেছিল, না না, কখনই তোর যাওয়া হইব না। এত কষ্ট করে আইলাম, 2 দণ্ড যদি একটু কথা না কইস। ছায়া নেমে এসেছিল সালিমার মুখে। ফজল বলেছিল, তোর বাজানে যাস আমার 7 কুড়ি টাকা নিব গইন্না গইন্না, ইয়ার পর মাইয়া দিব। যাই অহন, সন্ধ্যার সময় আবার আসিস। তবে যা, ঠিক সন্ধ্যার সময় আহুন, আবার দেরি করিস না স্যাম। না না, দেরি করুম না। একটুক্ষণ কি ভেবে সালিমা বলেছিল, একখান কথা। কি? জিজ্ঞাসু চোখে তাকিয়েছিল ফজল।
কাইল রাইতে নবীপুরের কাসিম আলী টাকা লইয়া বাজানের কাছে আইছিল। আমারে সাথী করতে চায় শয়তানটা। আমি তারে কাইন্দা খেদাইছি। এর আগে আইছিল বাসাইলের আইবুদ্দি, তার আগে গিরিগঞ্জের হবিব মিয়া, হগল রে ভাগাইছি। কিন্তু বেশি দিন আর পারুম না। বাজারে তো চিনস, টাকা হাতে লইয়া কোনদিন আমারে কার লাগেছে গাইতা দিব? হিয়া সারা কি একা একা আমার আর ভালো লাগে না, পরাণ জানি কেমন করে। সকৌতুকে ফজল বলেছিল, কেমন করে? আসমানের পঙ্খী হইয়া উইরা যাইতে চায়? সালিমা লজ্জা পেয়েছিল, বলেছিল, জানি না, যা। সঙ্গে সঙ্গে কিছু বলেনি ফজল। অনেকক্ষণ কি ভেবে একেবারে ভিন্ন প্রসঙ্গে চলে গিয়েছিল। ডর নাই, কাশিম আলী সেকিম আলী কারো সাহিত্য নাই তরে আমার কাছ থেকে ছিনাইয়া নিতে পারে। কাইলি তোর বাজানের পাওনা আমি মিটাইয়া দিব, অহন যাই। বলে আর অপেক্ষা করেনি সে। বৈঠার ধাক্কায় নৌকাটাকে রয়না বিবির খালের মাঝখানে নিয়ে গিয়েছিল। তারপর নৌকা বাইতে বাইতে একখানা গান গলায় তুলে নিয়েছিল। মনে প্রাণে যারে চাই, তার মনেতে আমি নাই। মনের মানুষ খোঁজে অন্য মন, আমি কি যে প্রীতি কইরাছি, মরার আগে মইরাছি। চির সাথী হইল রে কান্দন। প্রভাতিয়া তারার স্বপ্ন ধরে রাখা চোখের মেয়ে ওই গান শুনতে শুনতে সেই সুন্দর সকালে মুগ্ধ হয়ে গিয়েছিল। আর খালের নীলচে রেখাটা ধরে অনেক দূরে ধুধু একটা বিন্দুর মতো মিলিয়ে গিয়েছিল ফজলের নৌকাটা আর তার গলার আচ্ছন্ন সুর। এখন সন্ধ্যা নিবিড় হয়ে নেমে এসেছে। সিরাজদিঘার কিরায়া ঘাটে নৌকোগুলোতে আলো জ্বলে উঠেছে। হাটের চালার তলায় ভিনগ্রামী দোকানিদের কেরোসিনের কুপিতে এই অন্ধকারে লাল লাল শিখা ফুটে উঠেছে অজস্র। দূরের কোন এক মহাজনী নৌকা থেকে মাঝির গলায় নামাজ পড়ার শান্ত গভীর আওয়াজ ভেসে আসছে। শেষ সওয়ারির খেপ দিয়ে এইমাত্র ফজলের একমাল্লাই কিরায়া নৌকাটা এসে ভিড়ল কিরায়া ঘাটে। সারাদিন সওয়ারি পারাপার করে আজ মোট 7টা টাকা মিলেছে। লগিটা পাড়ের মাটিতে শক্ত করে পুঁতে মোটা কাছি দিয়ে বাঁধল ফজল। তারপর কেরোসিনের ডিবে জ্বালিয়ে কোমরের গোপন গেজেটা বার করে কাঁচা টাকাগুলো একটা একটা করে গুনে নিল। মোট 6 কুড়ি 17 টাকা। 7 কুড়ি পূর্ণ হতে এখনো 3টে টাকা বাকি। আশা ছিল আজই 7 কুড়ি পূর্ণ হবে। না, আরও একটা দিন লাগবে দেখা যাচ্ছে। হিন্দুরা 7 পুরুষের ঘর ভদ্রাসন ছেড়ে বিবাজিয়াদের মতো চলে যাচ্ছে কলকাতার দিকে। একটা কিরায়া মিললে 5-10 টাকা পাওয়া আজকাল আশ্চর্য কিছু না। আর তা কালকের দিনের মধ্যেও মিলবে, এই বিশ্বাস ফজলের আছে। সকালবেলা সালিমাকে বলে এসেছিল, কালই তার বাপের 7 কুড়ি টাকা খাই মিটিয়ে আসবে। না, কাল আর সম্ভব হবে না, একেবারে পরশুই যাবে সে। সালিমার বাজানের বুনো খাটাসের মতো মুখটার ওপর হাতের সমস্ত শক্তিতে 140টা কাঁচা টাকা ছুঁড়ে দিয়ে সালিমাকে নিজের ঘরে আনার সব ব্যবস্থা পাকা করে আসবে। দিন কয়েক আগে সালিমার বাজান শকুনের মতো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠেছিল, সালিমারে শাদি করতে চাও? 7 কোটি টাকা ডাইন হাতে দিয়া বাঁ হাতে মাইয়ারা নিয়ে যাইও। আর একটা কথা মনে রাখো, শাদির হগল খরচ তোমার। বীরস্বরে ফজল বলেছিল, আমার কাছে 4 কোটি টাকা আছে, অহন তাই দেই, শাদির পর বাকি টাকা দিয়ে যাবো, খোদার কসম। বাকি বকেয়ার ব্যাপারে অতিমাত্রায় সচেতন সালিমার বাজান। বাকি টাকা হলো আসমানের তারা, কখনোই তা মুঠোয় এসে পৌঁছয় না। অতএব নির্লিপ্ত স্বরে বলেছিল, ধার বাকি লইয়া আমার কারবার নাই মিয়া, আমি নগদ লইয়া ব্যাপার করি। বেশ, তাইলে আমারে 1 মাসের সময় দেন, আমি টাকা জোগাড় কইরা লই। এর ভিতরে অন্য কেউ যদি টাকা লইয়া আইয়া পড়ে তো
আমি এইখানে এই মায়া শাদির ব্যবস্থা কইরা ফেলাম। হ্যাঁ, সেই দিন আর জবাব দেয়নি ফজল। ধীরে ধীরে সালিমার বাজানের কুৎসিত মুখখানার সামনে থেকে উঠে খালের কিনারে এক মাল্লাই নৌকাটায় চলে গিয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিল যেমন করে হোক আর যত তাড়াতাড়ি হোক টাকাটা সে জোগাড় করে ফেলবেই। সেদিন থেকেই একটি একটি করে সে টাকা জমিয়েছে। তার সমস্ত যৌবনের কামনাকে ঘাম ঝরানো পরিশ্রমের মূল্যে কিনবার জন্য একাগ্র নিষ্ঠায় কেরায়া বেয়ে সওয়ারি পার করেছে। দেলভোগ, সাভার, বাসাইল, সোনারং, জল বাংলার দিক দিগন্তে নৌকা ছুটিয়েছে অবিরাম। দিন রাত পল প্রহর, ক্লান্তি, অবসাদ কোনো কিছুর হিসাব ছিল না এই ঝড়ের মতো দিনগুলিতে। সালিমাকে নিয়ে ঘর বাঁধবার জন্য নিশ্চিত পরিশ্রম চালিয়ে গেছে ফজল। ঘরের ভেতরে সালিমার স্বপ্নকে নিবিড় করে পাবার জন্যই ঘরের বাইরে এই খান্তিবিহীন আয়োজন। যাই হোক, টাকাগুলো একটা একটা করে গেজের মধ্যে ভরে নিল ফজল। তারপর কোমরে বেঁধে ফেলল। একটা টাকাও যাতে হারিয়ে না যায় তাই শরীরের চামড়ার সঙ্গে তার স্পর্শ ধরে রেখেছে সে। এর মধ্যে থেকে একটা টাকা নিয়ে বেহেস্ত কি দোজকে গেলেও কারও রেহাই নেই। নিশিরাত্রিরের অপজনীর মতো তার পিছু পিছু ধাওয়া করে যাবে ফজল। আর মাত্র 3টি টাকা, তারপরেই সালিমাকে শাদী করা যাবে। ভবিষ্যতের সেই মধুর স্বপ্নময় দিনটির কল্পনা করে মৃদু আচ্ছন্ন গলায় গান ধরল ফজল। বন্ধুর বাড়ি রে, ও যে দেশে বন্ধুর বাড়ি রে, মধ্যে মায়ার নদী, পারি দেওয়াবো। গান গাওয়া তন্ময়তার মধ্যে আচমকা সকালবেলার সেই প্রতিশ্রুতির কথাটা মনে পড়ে গেল। সন্ধ্যার সময় মর্মরিত নারকেল বনে সালিমার সঙ্গে দেখা করবার কথা ছিল তার। অতএব তাড়াতাড়ি উঠে পাড়া তুলল ফজল, আর সঙ্গে সঙ্গেই সওয়ারির গলা শোনা গেল। মাঝি, কেরা যাবে নাকি? আরে কে? আমাকে ফজল বাজে নাকি? পরিচিত স্বর। পেছনে ফিরে ফজল দেখল জলের প্রায় কিনারে এসে দাঁড়িয়েছে মালখানগড়ের ইয়াসিন শিকদার, আর তার ঠিক পেছনেই বোরখা ঢাকা এক নারী মূর্তি, খুব সম্ভব মিয়া সাহেবের বিবিজান। কেরাঘাটে লাগোয়া লঞ্চঘাটা, একটা নিশ্চল জেটি সেখানে পড়ে রয়েছে। এইমাত্র নারায়ণগঞ্জ থেকে একটা লঞ্চ এসে জেটিটার গায়ে ভিড়ল। সার্চ লাইটের তীব্র আলোয় সমস্ত এলাকাটা ভরে গেছে। ফজল জিজ্ঞেস করল, কই যাইবেন মিয়া সাহেব? সর ইসমাইল। ইয়াসিন বলল, অহন অত দূর যাইতে পারুন না, রাইত হইয়া গেল, কাইল সকালে আইসেন। ব্যস্ত উঠল ইয়াসিন। নৌকার গলুইটা চেপে ধরে বলল, রাইত কইরা কেউ যাইতে চায় না, আমার বড় ঠেকা, তুমি লও, খুশি কইরা দিব। এবারে মন দেবার চেষ্টা করল ফজল। কেরায়া কত দিবেন? 5 টাকা। 5 টাকা? একখান কাঁথা দেই, বিবিজানের লইয়া হারা রাইত পয়রা হন ওই হাটের চালায়, সকালে ওইটা হাতত দিয়া যাইবেন গিয়া। হ্যাঁ, অনেকটা সময় বাজে খরচ হয়ে গেছে। এতক্ষণে মর্মরিত নারকেল বিথির আড়ালে প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে রাত্রির সমস্তটুকু অন্ধকার নিশ্চয়ই ঘন হয়েছে সালিমার মুখে। এদিকে গলুইটা আরো তীব্রভাবে আঁকড়ে ধরল ইয়াসিন। 7 টাকায় দিমু, আমারে আই যাইতেই হইব সর ইসমাইলে। ফজল বলল, 7 টাকা আমারে দিবেন কেন? ওই দিয়া 250 তেল কিনবা নাকে দিয়া পয়রা থাকেন, সর ইসমাইলে যাওনের কথা মনেও থাকবো না। সারেন সারেন, নাও সারেন। তাইলে কত চাই তোমার? 10 টাকা দিতে হইব মিয়া সাহেব, একেবারে ছাপা হিসেব। 10 টাকা? আতঙ্কিত চিৎকারের সঙ্গে মহাপ্রাণীটাও যেন গলার মধ্য দিয়ে বেরিয়ে আসতে চাইল ইয়াসিনের। না, পাকিস্তান হওয়ানোর পর তোমরাই সাপের পাশ পা দেখেছ। খুব নির্লিপ্ত সুরে ফজল বলল, ওই টাকাটা দিতে পারলে নাই ওঠেন,
নাইলে গলি সারেন, আমার কাম আছে। চাপা গলায় গজগজ করে উঠল ইয়াসিন। মজুর দিয়ে টাকা আদায় করো, ঠেকায় পাইছো, কি আর করু, 10 টাকাই দিব। প্রথম কথাগুলো যেন শুনতেই পায়নি ফজল, কিন্তু শেষের কথা কটা নির্ভুলভাবে তার কানে ঢুকেছে। ফজল বলল, এই তো মিয়া সাহেবের মরদেল্লা খান কথা বাইর হইছে, বিবি জানের নিয়ে নায়ের পাটাতনে ওঠেন। ফজলের কথা শেষ হতে না হতেই ইয়াসিন সিকদার পেছনের বোরখা ঢাকা নারী মূর্তির হাত ধরে একটা টান লাগালো। সঙ্গে সঙ্গে চাপা অথচ তীক্ষ্ণ এক চিৎকার করে উঠল নারী মূর্তি। না না, আমি যাবো না, আমাকে সাইডে দেন, আপনার পায়ে পড়ি। চাপা গর্জন শোনা গেল ইয়াসিনের। হরামজাদি, সুখে থাকতে ভূতে কিলায়, গিয়া থাকবি খানজার নাতিনের লাথান, নাইলে গুয়া খোলার ওই ডাকুই তরে নিয়ে যাইতো। তার গিল খাওয়ার ঠিকা আমার খোদ বেগম হন কি ভালো না? এবার মৃদু চিৎকারটি মর্মান্তিক হয়ে উঠল। না না, আমি যাব না, আমি যাব না। চমকে উঠল ইয়াসিন। তারপর দুটো ভারী ভারী কর্কশ হাত নারী মূর্তির মুখে ঠেসে ধরল। চুপ চুপ, একেবারে খুন কইরা ফেলামো তোরে। গলার আওয়াজে অমন একটা সাংঘাতিক কর্ম করা যে একেবারে অসম্ভব নয় সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। ফেরি লঞ্চের সার্চ লাইটটা অন্যদিকে ঘুরে গেছে। আলোর দিকটায় কালো কাচের মতো ধলেশ্বরীর জল ঝকমক করছে, আর এদিকটায় নিশ্ছেদ অন্ধকার, আর তারই মধ্যে সাপের মাথার মনির মতো জ্বলছে ইয়াসিনের চোখ দুটো। সমস্ত ইন্দ্রিয়, দুটো চোখ আর দুটো কানের মধ্যে একত্র করে দেখা এবং শোনা দুই করছিল ফজল। আচমকা সে বলে উঠল, কি মিয়া সাহেব, বিবিজান সরিস ফেলে যাইতে যায় না নাকি? ফজলের শটটা কেমন যেন সংশয়জনক। লাফিয়ে নৌকার কাছে ছুটে এলো ইয়াসিন। এলোমেলো গলায় বলল, পোলা পান কিনা বাজারের কাছ থেকে ও আমির ঘরে যাইতে কান্দে, ও কিছু না মাঝি, ও কিছু না। আমি আবার ভাবলাম অন্য কিছু বুঝি। ফজলের কথায় কোনো উত্তর না দিয়ে নারী মূর্তিটিকে প্রায় পাঁজা কোলা করে নৌকার পাটাতনে তুলে নিয়ে এলো ইয়াসিন। সঙ্গে সঙ্গে বোরখার আড়াল থেকে আকাশ ফাটানো চিৎকার উঠল, কাঁপা ভীত সুরে ফজল বলল, মিয়া সাহেব, আমার যেন কেমন লাগতে আছে, আপনি কাইল হকালই যাবেন। বাগে পাইছো, আইসা 15 টাকাই দিমু, লও, আর দেরি কইল না, নাও খুইলা দাও, আই যাইতের মধ্যে 40 মাইল আমার যাইতেই হইব। 15 টাকা বলে কি লোকটা? নৌকার বাদাম তুলে দিলে উত্তরে বাতাসের টানে রাত ভোর হবার অনেক আগেই চর ইসমাইলের মাটিতে পৌঁছানো যাবে। হালের বৈঠাটা শক্ত করে মুঠোয় চেপে আকাশে নক্ষত্রমালার ফাঁকে ফাঁকে সেলিমার মুখ দেখবার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। তার বদলে নগদ 15 টাকা। সেলিমার পণের জন্য 7 কুড়ি পূর্ণ হয়েও 12টা কাঁচা টাকা গেজের ভেতর পাশাপাশি শুয়ে আনন্দে বাঁচতে থাকবে। ভাবতে ভাবতে মনটা খুশিতে ভরে গেল ফজলের। এতক্ষণে নারকেল বনে তার আশায় আশায় দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই চলে গেছে সেলিমা। তাজা কাল সকালে পূবের আকাশে লালচে ছোপ লাগার আগেই সে সেলিমার চামার বাজানের নাকের ডগায় পণের টাকাগুলো ছুঁড়ে দিয়ে তাজ্জব করে দেবে। তারপর এই মাসটা গেলেই সেলিমাকে শাদি করে তার ঘরে নিয়ে আসবে। সাদাসিধা মানুষ ফজল মাঝি। সেলিমাকে ঘিরে ছোট আনন্দ, ছোট খুশি আর ছোট সুখের কল্পনায় কয়েকটা মুহূর্ত সে ডগমগ হয়ে রইল। একটু পরেই ফজল আরেকবার ইয়াসিনকে পরখ করল। কত টাকা দিবেন? ছইয়ের মধ্যে থেকে জবাব এলো, 15। মোচড় দিলে আরো রস ঝরবে এ ব্যাপারে ফজল নিঃসন্দেহ, কিন্তু ফজল আর গুনাহ করবে না। কিঞ্চিত ধর্মভয় অত্যন্ত তার আছে। যাই হোক, আর দেরি করল না ফজল। বৈঠা দিয়ে খোঁচা মেরে নৌকাটাকে নদীর মধ্যে নিয়ে এলো। এরপর ধলেশ্বরীর অন্তহীন খরধারা, কালো কুটিল রাত্রি ছড়িয়ে পড়েছে দিক দিগন্তে। ঘোলাটে চাঁদের আলো ধলেশ্বরীকে ভৌতিক করে তুলেছে। জামকাঠের নৌকার গায়ে
ছপ ছপ শব্দে ঢেউয়ের আঘাত বাজছে। হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে ধরে আবছা আকাশের দিকে তাকালো ফজল। মিটমিট জোনাকির মতো আকাশের গায়ে অগণিত তারা ছড়ানো। সেদিকে তাকিয়ে তাকিয়ে সালিমার কথা ভাবতে লাগলো সে। মনটা আশ্চর্য এক মাদকতায় ভরে গেল যেন। না, সালিমাকে না পেলে জীবনটা ব্যর্থই হয়ে যাবে তার। আজকাল দোচালা ঘরের বিছানাটাকে মরা সাপের হিমাক্ত আলিঙ্গনের মতো ভয়াবহ মনে হয়, বড় নিঃসঙ্গ মনে হয় নিজেকে। আর সেই নিরানন্দ নিরুৎসব একাকিত্বের মধ্যে সালিমার স্বপ্ন দেখতে দেখতে সমস্ত রাত জেগেই কাটিয়ে দেয় ফজল। আজ রাত্রেই চর ইসমাইলে শহরে পৌঁছে দিয়ে সালিমাদের বাড়ির দিকে নৌকার বাদাম তুলে দেবে। আনন্দে উত্তেজনায় শিরায় শিরায় যেন টান পড়ল, রক্তে মাতামাতি শুরু হলো, হৃৎপিণ্ডে দোলা লাগলো। তত্তর করে নৌকাটা জল কেটে এগিয়ে চলেছে। হালের বৈঠাটা শক্ত মুঠোয় ধরে গান ধরল ফজল। আমি যারে বাছিলাম ভালো, সে আমারে ব্যথা দিল, পোড়া খলি যা। আচমকা গানের সুরটা ছিঁড়ে গেল যেন। তীব্র ঝাঁকানি লাগলো ইন্দ্রিয়গুলোতে। গোটা সত্তাকে কানের মধ্যে এনে উৎকণ্ঠ হয়ে বসল ফজল। ছইয়ের ভিতর তাণ্ডব শুরু হয়েছে। ধস্তাধস্তির আভাস পাওয়া যাচ্ছে। বুকের মধ্যে একটা বিশ্রী অস্বস্তিকর বোধ কুণ্ডুলি পাকিয়ে উঠতে লাগলো ফজলের। সাপের শীষের মতো শব্দ করে ইয়াসিন সিকদার গর্জাচ্ছে, চুপ চুপ, একেবারে গলা টিপ্পা মারুন। তাই তাই করেন, হয় আমারে মাইরা ফেলান, নাইলে ছাইরা দেন, না হইলে আমি চলে যাব দিব। নারী কণ্ঠটি অবরুদ্ধ আর চাপা। গোরস্থানের শিয়ালের মতো খিকখিক করে হেসে উঠল ইয়াসিন। মরণ কি অতই হস্তা? এমনি তরে মানুষ নাকি? একটু একটু কইরা খুন করুম। ইয়াসিন আর সেই নারী মূর্তিটির কথোপকথন খেপা তুফানের মতো ধরাস করে আছড়ে পড়ল ফজলের হৃৎপিণ্ডে। ধলেশ্বরীর অন্তহীন খরস্রোতে নৌকাটা উল্কার মতো ছুটে চলেছে। পাড়ের নারকেল আর হিজল বনে ঝড়ো বাতাস এলো পাথারি আচার খাচ্ছে। এদিকে ছইয়ের মধ্যেকার ধস্তাধস্তি একসময় থেমে গেল। যে মনটাকে একাগ্র উৎকণ্ঠ করে ইয়াসিনদের দিকে নিবদ্ধ করে রেখেছিল ফজল, ধীরে ধীরে সেটাকে আরেক দিকে সরিয়ে নিয়ে গেল। আকাশময় অগণিত তারা ছড়ানো। দৃষ্টিটা সেদিকে ছুড়ে দিয়ে সালিমাকে আবার ভাবতে চেষ্টা করল সে। মোরগ ডেকে উঠবার আগেই কাল ভোরে সালিমার বাজানকে জাগিয়ে 7 কোটি টাকার মেয়েপণ নাকে ছুঁড়ে মারার পর তার মুখখানা কেমন হাবাগোবা বলদের মতো দেখাবে, সেটা ভাবতেই খুব আমোদ লাগলো ফজলের। বেশিক্ষণ অবশ্য তার মনটা সালিমার বাজানকে নিয়ে মগ্ন রইল না। একটু একটু করে সালিমার স্বপ্ন সমস্ত চেতনার মধ্যে নেবের হয়ে এলো। টানা টানা দুটি ঘন কালো চোখ, শ্যামলী লতার মতো সতেজ সুটাম দেহ, আর ডোরাকাটা রঙিন শাড়ি, সব মিলিয়ে সালিমা যেন এক আশ্চর্য রহস্য, বিস্ময়। স্বপ্নটা আবার ছিঁড়ে গেল। ছইয়ের মধ্যে থেকে কান্না ভরা অসহায় নারী কণ্ঠ শোনা গেল, আমার কলকাতা দিয়ে আয়েন, আপনি আমার ধর্মের বাপ, আপনার পায়ে ধরি। চাপা বিভৎস গলায় ইয়াসিন হেসে উঠল, তোর বাজান নালো মন দিছি, আমি তোর পোলার বাজান হইতে চাই। অনসুমাইরা থাক, তোরে আনতে গিয়া তোর হামির 3টা সরকির খোসা খাইছি। ইয়াসিনের হাসি, তরঙ্গিত কালো ধলেশ্বরী, আবছা অন্ধকার, ঢেউ আর পালের শব্দ, বাতাসের শব্দ, সব একাকার হয়ে একটা ভয়ানক অশুভ ইঙ্গিত চারদিক থেকে ক্রমাগত ঘনিয়ে আসছে। নদীর অতল থেকে কোটি কোটি ইবলিশ উঠে এসে দিগন্ত জুড়ে অট্টহাসি শুরু করে দিয়েছে যেন। কেমন ভয় করতে লাগলো ফজলের। আবার ইয়াসিনের সেই ভয়ঙ্কর গলার হাসি শোনা গেল, বেশি জ্ঞান জ্ঞান করবি না মাগি, একেবারে শেষই কইরা ফেলামু। সেই নারী কণ্ঠটি এবার মরিয়ার মতো শোনালো, এই করেন তাইলে আমি বাইসা যাই,
আপনি আমার হোয়ামিরে মারছেন। হোয়ামিরে মারছি? পুরানো হোয়ামিতে কতদিন হওয়ার থাকে? নয়া হোয়ামি লইয়া ওন ঘর করবি, মন মেজাজ তাজা হইব। বলার সঙ্গে সঙ্গে একটানা অট্টহাসি চলে ইয়াসিনের। এইবার অমানসিক গলায় চিৎকার করে উঠল মেয়েটি, না না, আমায় ছুঁয়েন না, আমায় ছুঁয়েন না। বোরখার আড়ালে এমন একটা আকাশ ফাটানো আর্তনাদ কোথায় লুকিয়েছিল ভেবে দিশারা হয়ে গেল ফজল। চিৎকারের সঙ্গে সঙ্গে ত্রস্ত চকিত নারী কণ্ঠটি শোনা গেল, শুইবেন না, শুইবেন না, এই আপনার ধর্মের বিচার, এই লেগা গো হাত থেকে আমারে ছিনাইয়া আনছেন। আপনি কইছিলেন আমারে কলকাতায় পৌঁছিয়া দিবেন, শুয়েন না, শুয়েন না। সত্যি বেউলো একেবারে, শুয়েন না, টেনে টেনে বলল ইয়াসিন। তারপরেই ছইয়ের মধ্যে নতুন করে ধস্তাধস্তি আরম্ভ হয়ে গেল। নৌকাটা ঢেউয়ের মাথায় মাথায় আছাড়ি পেচারি খাচ্ছে, এত দুলছে যে কোনো সময় ডুবে যেতে পারে। কিছু বলতে যাচ্ছিল ফজল, তার আগেই তীব্র তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল মেয়েটি, আমারে বাঁচাও মাঝি, বাঁচাও, আমার সব বোঝার কইরা পালাইল। সে চিৎকার ফজলের শিরা স্নায়ু মেদ মজ্জা ফুঁড়ে চেতনায় বিঁধে গেল যেন। ওপরে অবারিত আকাশ, হুহু বাতাস, নিচে উথল পাথল নদী, দুটি সওয়ারি ছাড়া কেউ নেই কোথাও। মনের মধ্য থেকে সালিমার স্বপ্নটা অনেক আগেই মুছে গেছে। শিরায় শিরায় রক্তস্রোতে কি এক বিস্ফোরণ ঘটে গেল ফজলের। চোখ দুটো বাঘের চোখের মতো জ্বলে উঠল। সমস্ত চেতনার মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে গেল যেন। ভয়ঙ্কর গলায় ফজল চেঁচিয়ে উঠল, মিয়া সাহেব! ডাকটা শেষ হবার আগেই হালের বৈঠাটা বাঁ হাতে শক্ত করে চেপে ধরে ডান হাতখানা আর কাঠের নিচে ধারালো কোঁচের ফলাগুলোর দিকে বাড়িয়ে দিল সে। আজ সারাটা রাত আবছা আকাশ আর মিটমিটে অগণিত তারার দিকে তাকিয়ে সালিমার স্বপ্ন দেখার সুন্দর একখানা স্বাদ ছিল তার। কিন্তু কে জানতো সেই স্বাদটার পাশে এমন একটা কদর্য দুর্যোগ ওত পেতে আছে। ডাকটা কানে যাওয়া মাত্র ছই খুলে বাইরের পাটাতনে এসে বসল ইয়াসিন। সঙ্গে সঙ্গে একরকম ঝাঁপিয়েই বেরিয়ে এলো মেয়েটা। নৌকা কাত হয়ে ডোরায় জল উঠল। মেয়েটা সেই রকম অমানসিক স্বরে চিৎকার করে উঠল, আমারে বাঁচাও মাঝি, আমারে বাঁচাও, আমি তাঁতি বাড়ির বউ, দাঙ্গায় আমার হোয়ামিরে মারছে ওরা। আরে! মেয়েটার গলায় অশরীরে একটা আত্মা যেন ভর করেছে। ফজলের স্নায়ুগুলোর মধ্য দিয়ে স্বরটা শিরশিরিয়ে বয়ে গেল। হৃৎপিণ্ডের উপর কি একটা প্রতিক্রিয়া ঘটে গেল অতর্কিতে। নিজের অজ্ঞাত স্বরে ফজলের হাতের থাবা থেকে কোঁচটা সাঁ করে ছুটে গেল। অভ্যর্থ লক্ষ্য। ইয়াসিন বাধা দেবার আগেই সেটা তার পাঁজরে গেঁথে গেল। প্রচন্ড আর্তনাদ করে উঠল ইয়াসিন সিকদার। তারপরেই নৌকার ভার খানিকটা হালকা করে ইয়াসিনের শরীর ধলেশ্বরীর খরস্রোতে পাক খেতে খেতে কোন দিকে মিলিয়ে গেল। ততক্ষণে কোঁচের ফলাগুলো পরিষ্কার করে ধুয়ে আবার ডোরার তলায় চালান করে দিয়েছে ফজল। আতঙ্কে শ্বাসনালীটা বোধহয় চেপে চেপে আসছিল মেয়েটার। আঙুল ফেটে ঝিঁঝি করে বুঝিবা রক্ত ছুটবে, চোখের মনি দুটো হয়তো ঠিকরেই বেরিয়ে আসবে। শান্ত, যেন কিছু ঘটেনি এমন ভঙ্গিতে ফজল শুধল, আপনি কই যাইবেন? আবছা স্খলিত স্বরে মেয়েটি বলল, এইখানে আমার কেউ নাই, দাঙ্গায় সব পলাইছে, আমি মরছে, কলকাতায় আমার এক ভাসুর আছে, এইখানেই চাইতে চাই। ফজল আর কোনো প্রশ্ন করল না। নৌকার গলইটা শুধু তারাপাশা স্টিমার ঘাটার দিকে ঘুরিয়ে দিল। আবার একটানা খরস্রোত, শোঁ শোঁ ঢেউ, সাঁই সাঁই বাতাস। ভোর রাত্রে পূর্বাকাশে একাস্তর ছায়া ছায়া আলোর যখন ছোপ ধরল, ঠিক সেই সময়
তারাপাশা স্টিমার ঘাটা এসে লগি পুতল ফজল। নৌকার পাটাতনে নিষ্পন্দের মতো বসে রয়েছে মেয়েটি। মুখের ওপর ভোরের ফুটি ফুটি আলো এসে পড়েছে। সেদিকে তাকিয়ে চোখ দুটো চমকে উঠল ফজলের। চকিতের জন্য মেয়েটির মুখে যেন সালিমার আদল ফুটে বেরুল। স্টিমার ঘাটায় অসংখ্য মানুষের জটলা। যাযাবরের মতো দেশের ঘর ভদ্রাসন ছেড়ে সবাই চলে যাচ্ছে। একসময় মেয়েটিকে নিয়ে ওপরে টিকিট ঘরের দিকে এগিয়ে এলো ফজল। বলল, টাকা দেন, আপনার টিকিট কিনা দিই। মাথা নিচু করে মেয়েটি জানালো তার কাছে টাকা নেই। এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল ফজল। তারপরই চকিতে মনে পড়ে গেল কোমরের গোপন গেঁজেতে যৌবনের সুন্দর স্বপ্ন কিনে আনার মূল্য রয়েছে। একটুক্ষণ দ্বিধা করল ফজল। বুকের ভেতরটা একটু দুলে উঠল। তারপরই নিজের প্রাণের দিকে সবলে পিঠ ফিরিয়ে বিরাট জনসমুদ্রে ঝাঁপিয়ে পড়ে কলকাতার টিকিট কিনে আনলো একখানা। ইতিমধ্যে দিয়ে স্টিমার এসে গেছে। টিকিটটা আর টিকিট কিনে যে টাকাগুলো অবশিষ্ট ছিল সে সবই মেয়েটার হাতে দিতে দিতে ফজল বলল, এই টাকা কয়টা রাখেন, এত মানুষ যাইতে আছে, তাগো লগে কলকাতা গিয়া উঠবেন, পারবেন তো? পারুম, কিন্তু এই টাকা। অপরিসীম সংকোচে মাথাটা নিচের দিকে নেমে গেল মেয়েটির। খানিকটা পর যখন সে চোখ তুলল কাউকে দেখতে পেল না। অবিশ্বাস্য ভোজবাজিতে মাঝিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। কিরায়াঘাটে নিজের একমাল্লাই নৌকাটির দিকে ফিরে আসতে আসতে ফজলের কি মনে পড়ল? সালিমাকে? না। তাঁতি বাড়ির ওই সর্বস্বহীনা বউটিকে? না। 2-4 দিনের ভেতর 7-20 টাকা পণ দিতে না পারলে সালিমার বাজান অন্য জায়গায় মেয়ের শাদীর ব্যবস্থা পাকা করে ফেলবে, সেই চিন্তাতেই কি বিকল হয়ে গেল ফজলের মন? তাও না। তার মনে পড়ল কাল রাতের সেই রক্তাক্ত কোঁচের ফলাটার কথা। চেতনার ওপর দিয়ে দুলে দুলে তারা অবিরাম নেচে চলেছে। ধলেশ্বরী পাড়ের মাটিতে কোন নিভৃত ছায়াতরুর তলায় সালিমাকে নিয়ে ঘর বাঁধার আগে রাত্রির ক্রূর অন্ধকারে কতবার ইয়াসিনদের আবির্ভাব হবে তার নৌকায়, কতবার। ফজলের মনে পড়ল কোঁচটায় অনেকদিন শান দেওয়া হয়নি, আজই ধার দিয়ে রূপার মতো ঝকঝকে করে তুলতে হবে সেটা।